আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা চাঁদপুর জেলার সুনামধন্য বিদ্যাপীঠ মাতৃপীঠ স্কুলের সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় আসা একটি ইংরেজি প্রশ্ন সলভ করব। কোয়েশ্চেন নাম্বার 5, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আশা করি আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবে, কারণ এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ক্লাস 8, 9, 10, এসএসসি পর্যন্ত আছে। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। রিড, পড়ো, দ্য ফলোয়িং টেক্সট, নিচের লেখাগুলো পড়ো, অ্যান্ড চেঞ্জ এবং পরিবর্তন করো দ্য সেন্টেন্স, বাক্যগুলিকে, অ্যাজ ডিরেক্টেড, নির্দেশনা অনুযায়ী বাক্যগুলোকে পরিবর্তন করো। তো দেখো প্রথম বাক্যে কি লেখা আছে। ফার্স্ট সেন্টেন্সে লেখা আছে এভরিবডি লাভস হিজ কান্ট্রি। এভরিবডি মানে হচ্ছে প্রত্যেকে, লাভস ভালোবাসে, হিজ কান্ট্রি প্রত্যেকে তার দেশকে ভালোবাসে। মেক ইট ইন্টারগেটিভ, এই বাক্যকে কি বাক্যে রূপান্তর করতে বলছে? ইন্টারগেটিভ মানে প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। তো একটা নিয়ম মনে রাখো, যদি কোনো বাক্যে এভরিবডি লেখা থাকে, ওই বাক্যকে ইন্টারগেটিভ বাক্যে রূপান্তর করতে গেলে জাস্ট এই এভরিবডি বরাবর তুমি হু ডাজ নট বসাই দিবা, আর কিচ্ছু করা লাগবে না। তারপর একবার পড়ে দেখবা যে বাক্যের অর্থটি ঠিক আছে কিনা। তো এখানে দেখো এভরিবডি লাভস হিজ কান্ট্রি, আমরা লিখলাম এভরিবডি বরাবর লিখলাম হু ডাজ নট, বাকি যা আছে তা হুবহুব লিখে দিলাম লাভ হিজ কান্ট্রি। হু ডাজ নট লাভ হিজ কান্ট্রি, কে তার দেশকে ভালোবাসে না। এখানে একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে, লাভস কেন লাভ হয়ে গেল? তো মনে রাখবা, যদি কোনো বাক্যের মধ্যে ডাজ চলেই আসে, তখন ওই বাক্যের বেস ফর্ম বসাতে হয়। মানে ডাজ চলে আসলে ওই বাক্যের মেইন ভার্বের পরে এস বা ইয়েস বসে না। তারপর দেখো বিতে কি বলেছে, হি ইজ নেভার কেয়ারলেস অফ হিজ ডিউটি টু দ্য কান্ট্রি। হি ইজ নেভার কেয়ারলেস, সে কখনোই উদাসীন ছিল না, অফ হিজ ডিউটি তার দায়িত্বের প্রতি, টু দ্য কান্ট্রি মানে দেশের প্রতি তার যে দায়িত্ব ছিল ওই দায়িত্বের প্রতি সে কখনোই উদাসীন ছিল না। মেক ইট অ্যাফার্মেটিভ, মেক তৈরি করো, ইট অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক। এই বাক্যটিকে হ্যাঁ বোধক বাক্যে রূপান্তর করতে বলা হয়েছে। তো মনে রাখবা, কোনো না বোধক বাক্যকে যদি হ্যাঁ বোধক বাক্য বানাতে যাও, প্রথম টার্গেট হচ্ছে যদি নট থাকে ওই নটটাকে টোটালি সরাই ফেলতে হবে। কি বলছি? যদি নট থাকে নটকে টোটালি সরাই ফেলতে হবে। শুধু না বোধক একটা শব্দ আছে নেভার, ওই নেভার থাকলে নেভার বরাবর অলওয়েজ বসাতে হয়। তো এখানে দেখো হি ইজ নেভার, যদি এখানে নট থাকতো তাহলে আমরা এটাকে যখন অ্যাফার্মেটিভ করতাম এই লেখাটা টোটালি আনতাম না, বাট এখানে কি আছে? নেভার আছে। তো মনে রাখবা, নেভার থাকলে যখন তুমি এটাকে অ্যাফার্মেটিভ করতে যাবা, নেভার থাকলে এখানে অলওয়েজ লিখতে হবে। কি লিখবা? সবসময় অলওয়েজ লিখবা। এরপরের কাজ হচ্ছে বাক্যের যে মূল শব্দটা আছে ওই মূল শব্দটার বিপরীত শব্দটা বসাতে হয়। যেমন এখানে দেখো ছিল কেয়ারলেস, কেয়ারলেস এর বিপরীত কি? কেয়ারফুল। বাকি যা আছে হুবহু তাই বসাই দিবা, হি ইজ অলওয়েজ কেয়ারফুল অফ হিজ ডিউটি টু দ্য কান্ট্রি। এরপর আমরা সি নম্বরে যাব। দ্য কান্ট্রি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাজ হিজ মাদার। দ্য কান্ট্রি ইজ অ্যান ইম্পর্ট্যান্ট অ্যাজ হিজ মাদার, দেশ তার মায়ের মতোই কি গুরুত্বপূর্ণ। বলা হয়েছে এই বাক্যটিকে নেগেটিভ করো মানে না বোধক করো। এখানে তোমার এই সূত্রটা সবসময় মনে রাখতে হবে, এই ফর্মুলাটা। যদি কোথাও দেখো এস এস মানে ডাবল এস রিলেটেড কোনো বাক্য চলে এসেছে এবং ওই বাক্যের মাঝখানে একটা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে এই সূত্র মতো এটাকে চেঞ্জ করতে হবে। প্রথম এস বরাবর নট লেস বসাবা, পরের এস বরাবর জাস্ট দেন বসাবা, আর কোনো কাজ নেই। এখানে খেয়াল করে দেখো এস দুইবার মানে কি ডাবল এস আছে এবং দুই এস এর মাঝখানে কি আছে? ইম্পর্টেন্ট। দেখো ইম্পর্টেন্ট অর্থটা কি? ইম্পর্টেন্ট অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ। যেহেতু অ্যাডজেক্টিভ তার সামনেও এস আছে পিছনেও এস আছে, প্রথম এস বরাবর আমরা বসাই দেব নট লেস, পরের এস বরাবর কি বসাই দিব? দেন বসাই দিব। এবার তুমি
ডাবল এস লেখা যে কোনো বাক্যকে নেগেটিভ করো, তুমি এই ফর্মুলাটা ফলো করো, ইনশাল্লাহ দেখবে তোমারটা হয়ে যাচ্ছে। তারপরে আমরা ডি নাম্বারে যাব। এভরিবডি অ্যাডমিটস ইট, মেক ইট প্যাসিভ। এই বাক্যটি অ্যাক্টিভে আছে, বলা হয়েছে এই বাক্যটিকে প্যাসিভ করতে। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে নেওয়ার সূত্রটা হচ্ছে এটি। সাধারণ বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, টেন্স অনুযায়ী টু বি ভার্ব, মূল ভার্বের বি থ্রি এবং অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। চলো আমরা এই ফর্মুলা অনুযায়ী এই বাক্যটিকে আমরা প্যাসিভ করি। সাবজেক্ট হবে অবজেক্ট, এই যে সাবজেক্ট ছিল এভরিবডি, এটাকে আমরা অবজেক্টে নিলাম। এরপরে দেখেন সবার শেষটা কি বলেছে, অবজেক্ট হবে সাবজেক্ট, এই যে অবজেক্টটাকে আমরা কিসে নিলাম, সাবজেক্টে নিলাম। তারপর হচ্ছে টেন্স অনুযায়ী টু বি ভার্ব, এভরিবডি অ্যাডমিটস ইট, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে টু বি ভার্ব হয় এম অথবা ইজ অথবা আর। ইটের পরে কখনো এম যায়, ইটের সাথে কি আর হয়, ইটের সাথে একমাত্র অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব হচ্ছে কি ইজ, তাই আমরা টেন্স অনুযায়ী টু বি ভার্ব ইজ লিখলাম। মূল ভার্বের বি থ্রি অ্যাডমিট, এর বি থ্রি হচ্ছে অ্যাডমিটেড, অর্থাৎ এটাকে প্যাসিভ করলে হয় ইট ইজ অ্যাডমিটেড বাই এভরিবডি। ইতে বলা হয়েছে ইট ইজ আ গ্রেট ফিলিংস, এটা ছিল এক অসাধারণ অনুভূতি। মেক ইট এক্সক্লেমেটরি, এই বাক্যটিকে এক্সক্লেমেটরি বা আশ্চর্যবোধক বাক্যে নিতে বলা হয়েছে। তো মনে রাখবা, যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে শুধু এ থাকে বা এন থাকে, একই রুলস প্রযোজ্য। এ সহ পুরো অংশটাকে, এই যে এর পরে বাকি যে অংশটা, পুরো অংশটাকে খাতায় লিখে ফেলবা। লিখার পরে ওই বাক্যের যে সাবজেক্ট ছিল, সাবজেক্টটাকে পরে নিয়ে আসবা। এটা হচ্ছে প্রথম ধাপ। কি করবেন, এ সহ বাকি অংশটাকে লিখে ফেলবেন এবং সাবজেক্টটাকে কি সামনে নিয়ে আসবেন। আনার পরে এটার সামনে হোয়াট লিখে দিবেন। কি লিখে দিবেন, হোয়াট লিখে দিবেন। আর যেহেতু এটাকে এক্সক্লেমেটরিতে নেওয়া হয়েছে, তাই এখানে কি হবে, একটা আশ্চর্যবোধক চিহ্ন হবে। এর মাধ্যমে আমাদের 5 নং প্রশ্নটি সলভ করা শেষ। আসলে ইংলিশ গ্রামার হচ্ছে, যখন তুমি রাইট ফর্ম অফ ভার্ব করতে যাবা, তোমাকে টেন্স জানতে হবে, পার্সন চিনতে হবে, মোটামুটি গ্রামারের বেসিক টার্মগুলো জানা থাকতে হবে। আর না হয় তুমি রাইট ফর্ম অফ ভার্ব করো বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করো, অথবা ইংলিশ গ্রামারের যে কোনো টপিক ধরো না কেন, তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে না। আর যেহেতু এখন এটা আসলে রেকর্ডেড ক্লাস, তো আমি যদি এখন তোমাকে পুরো ডিপলি পুরো ক্লাসটা বুঝাতে যাইতাম, তাহলে অনেক লম্বা একটি ক্লাস হয়ে যাবে। তাই তোমরা যারা ইংরেজিতে একেবারে দুর্বল, তারা চাইলে আমাদের কাছে আসতে পারো। আমাদের উপরে ঠিকানা দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।